গণতন্ত্রের পক্ষে সব শক্তি ঐক্যবদ্ধ না থাকলে গুপ্ত স্বৈরাচার আবারও মাথাচাড়া দিয়ে উঠতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ঐক্য, জনগণ ও দেশ গঠন হবে বিএনপির আগামীর প্রতিপাদ্য। বিকেলে দীর্ঘ 16 বছর পর কুমিল্লার দক্ষিণ জেলা বিএনপি সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশ থেকে স্বৈরাচার বিতাড়িত করেছে মানুষ, জনগণের প্রত্যাশা অনুযায়ী এখন দেশকে পুনর্গঠন করতে হবে। প্রতিনিধি আবু মুসাকে সাথে নিয়ে প্রতিবেদন মাহবুব সৈকতের। নগরীর টাউন হলে কুমিল্লা জেলা দক্ষিণ বিএনপির সম্মেলনে যুক্তরাজ্য থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হন তারেক রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। কুমিল্লা দক্ষিণ জেলা গেল 1.5 দশকে নেতাকর্মীদের উপর স্বৈরাচারের অমানসিক নির্যাতনের কথা মনে করিয়ে দেশ গঠনে ঐক্যবদ্ধ থাকার উপর জোর দেন বিএনপির শীর্ষ এই নেতা। আমাদের নেতাকর্মীরা হত্যা, খুন, গুমের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, হাতকড়া অবস্থায় হাসপাতালে মারা গিয়েছে, জেলের ভিতরে আমাদের নেতাকর্মীরা মারা গিয়েছে, হাজারো হাজারো নেতাকর্মীকে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে। আজ স্বৈরাচারের পতন হয়েছে, এখন হচ্ছে সামনে দেশ গঠন। দেশকে যদি জনগণের প্রত্যাশা অনুযায়ী গড়ে তুলতে হয় তবে অবশ্যই আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণের সমর্থন নিয়ে দেশ গড়তে হলে তাদের দোরগোড়ায় যেতেও নেতাকর্মীদের নির্দেশনা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জনগণের ঘরে দুয়ারে যেতে হবে, ঘরে ঘরে জনগণের কাছে যেতে হবে। জনগণই হচ্ছে বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। কাজেই সেই জনগণকে আমাদের সাথে থাকতে হবে, জনগণের সাথে থাকতে হবে, জনগণকে সাথে রাখতে হবে। জনগণ যেভাবে চায় আমাদেরকে সেভাবে কাজ করতে হবে, সেভাবে কথা বলতে হবে, সেভাবে জনগণের পাশে দাঁড়াতে হবে। জনগণের আকাঙ্ক্ষার সাথে মিশে যেতে না পারলে আগামীতে অন্য কোনো শক্তি আসতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। যদি আমরা জনগণকে বুঝাতে সক্ষম না হই, যদি আমরা ঐক্যবদ্ধ না হই প্রিয় ভাই বোনেরা, তাহলে বলা যায় না, হয়তো আগামী দিনে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে দেশে। কাজে এই গুপ্ত স্বৈরাচার থেকে দেশকে রক্ষা করতে হবে, দেশের মানুষকে রক্ষা করতে হবে আমাদের। ঐক্য, জনগণ এবং দেশ গঠনকেই বিএনপির মূল লক্ষ্য বলেও জানান তারেক রহমান। সবার আগে বাংলাদেশ, ঐক্য, জনগণ, দেশ গঠন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। পিআর নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত না হলে বিষয়টি ক্লোজ করে দেওয়া উচিত, এমন দাবি করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সংস্কার হোক বা না হোক 31 দফা বাস্তবায়ন করবে দলটি। আর নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান বান্না বলেছেন, পিআর নিয়ে আলোচনা চলাকালে রাজপথে নেমে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। রাজধানীতে এক সেমিনারে তারা এসব কথা বলেন। ইউসুফ আলী আলো জানাচ্ছেন। রাজধানীর ইস্কাটন রোডের একটি মিলনায়তনে সংস্কার ও নির্বাচন নিয়ে সেমিনারের আয়োজন করে ডেমোক্রেসি ডেজ বাংলাদেশ। নিম্নকক্ষে পিআর বাস্তবসম্মত না। সবাই বক্তারা বলেন, সংবিধানকে পাশ কাটিয়ে পিআর নিয়ে দেশের জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে গুটি কয়েক রাজনৈতিক দল। পিআর এর কথা বলছেন, তারা আবার পাল্টা বলছেন এই সরকারি বৈধ নয়। জামাত পিআর নিয়ে প্রথম থেকে লড়াই করেনি। কেউ কেউ প্রশ্ন করেছেন না, যদি পিআরই তাদের মূল দাবি হয় তাহলে এতদিন তারা পিআর নিয়ে বললো না কেন? আপনারা আলোচনার টেবিলে আছেন, আবার সরাসরি রাস্তার মধ্যে বিক্ষোভ করছেন, এটা কোন ধরনের আচরণ? এই ধরনের স্লোগান তুলে তুলে না আমরা মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করছি। নিম্ন কক্ষে পিআর আসে তাহলে উচ্চ কক্ষে কোনো দরকার নেই। যদি উচ্চ কক্ষ থাকে তাহলে উচ্চ কক্ষে যদি পিআর আনা হয় তাহলে নিম্ন কক্ষে পিআরের কোনো দরকার নেই। ফলে যারা উচ্চকক্ষ মেনে নিয়ে এসে আবার নিম্নকক্ষে পিআর চাইছেন, তারা আসলে পুরো জিনিসটারই একটা বোঝাপড়ার মধ্যে যথেষ্ট জায়গা নেই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন করতে হলে তার আগে জনগণের সমর্থন নিয়ে সংসদে গিয়ে আইন পাশ করতে হবে। সংসদ কমিশন হোক আর না হোক, as far as we are concerned, আমাদের 31 দফা সংস্কার আমরা বাস্তবায়ন করি। আমরা কয়টি দল বসে টেবিলের চারদিকে বসে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করব, এই দায়িত্ব কে দিয়েছে? কোন রাজনৈতিক দলকে বিএনপিকেও দেয় নাই, অন্য কোন দলকেও দেয় নাই। ঐক্যমতের একটা কমিশনের কথা বলে এর মধ্যে কতদিন এক্সারসাইজ করলাম, এখন আবার কমিশন ঐক্যমতের বাইরে গিয়ে আবার নতুন নতুন দাবি নিয়ে জাতিকে বিভক্ত করবেন।
এর আগে রাজধানীর জিয়া উদ্যানে জিয়া সুইমিং কার্নিভাল প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণকালে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, পরিবর্তিত নতুন বাংলাদেশে গতানুগতিক রাজনীতির কোনো ভবিষ্যৎ নেই। বিএনপিকে একটা আদর্শ দল হিসেবে মানুষ দেখতে চায়। ইউসুফ আলী, মাইটিভি, ঢাকা। জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে দাবি আদায়ে জনগণকে রাস্তায় নামতে হবে না বলে মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের বার্ষিক কাউন্সিল অধিবেশনে কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। জামায়াত আমির বলেন, যুবকরা যোগ্যতা অনুযায়ী কাজ পাবেন। জামায়াত চায় জনগণের সহযোগিতায় ঘুণে ধরা বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে। আতিকুর রহমান তিতাস জানাচ্ছেন বাকিটুকু। মানুষের সমস্যার সমাধান হয় না। রাজধানীর কাকরাইলে আইইডিবি ভবনে ফোরাম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের বার্ষিক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠানে যোগ দেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। এ সময় প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির বলেন, আগামীতে বাংলাদেশে জামায়াত ইসলামী ক্ষমতা এলে দাবি আদায়ে কাউকে 1 মিনিটের জন্য কর্মস্থল ফেলে রাস্তায় আসতে হবে না। আমরা এই গুণে গড়া বাংলাদেশ ইনশাআল্লাহ বদলাতে চাই। 5 বছরে উন্নয়নের বুলেট ট্রেন আমরা চালু করতে পারবো না, কিন্তু ইনশাআল্লাহ এক্সপ্রেস ট্রেন আমরা চালু করতে পারবো। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি এই দেশের খেদমত করার সুযোগ আমাদেরকে দেন, তাহলে 1 মিনিটের জন্য আপনার কর্মস্থল ছেড়ে রাস্তায় আসতে হবে না দাবি আদায়ের জন্য। ভাঙাচোরা শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, কাজের ভিত্তিতে মর্যাদা নির্ধারণ ও দুর্নীতি রোধ, এই 3টি বিষয়কে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে বলেও জানান ডক্টর শফিকুর রহমান। ভোগ পেতে আছে 18 কোটি মানুষ, যে আমরা স্বাধীন একটি দেশে মানুষের মতো মানুষ হয়ে বসবাস করতে পারবো, মর্যাদা নিয়ে বসবাস করতে পারবো। যা পারিনি আগামীতে তা হবে না, এটা আমি মেনে নিতে রাজি নই। এই না পারার ইতিহাস থেকেই আমাদেরকে পেরে ওঠার ইতিহাস তৈরি করতে হবে ইনশাআল্লাহ। আমাদের শিক্ষা ব্যবস্থা না নৈতিক না বৈষয়িক কোনো মানের ধারে কাছেও নেই। এই শিক্ষা ব্যবস্থায় মানুষের মেধার অপচয় হয়, সময়ের অপচয় হয়, অর্থের অপচয় হয়। আয়নাঘরের মতো সংস্কৃতি বাংলাদেশে আওয়ামী লীগ সরকার শুরু করেছিল, যা ভবিষ্যতে আর কখনো হতে দেওয়া হবে না বলেও জানান জামায়াত আমির। এ সময় ইনসাফের ভিত্তিতে জনগণের জন্য কাজ করবেন বলেও জানান জামায়াত ইসলামের আমির। আয়নাঘর নামের কুখ্যাত টর্চার সেল, এক ধরনের গ্যাস চেম্বারের মতোই যার অবস্থান, এই সংস্কৃতি ফ্যাসিস্ট বিগত সরকারের হাতেই বাংলাদেশে তৈরি হয়েছে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, একটি ঐতিহাসিক নির্বাচন জাতিকে উপহার দেওয়া হবে। নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করবে না, আইন অনুযায়ী নিরপেক্ষভাবে কাজ করবে। ইসি আনোয়ারুল ইসলাম বলেন, কমিশনের মেরুদণ্ড সোজা রয়েছে। ভোট সুষ্ঠু করতে শতভাগ পেশাদারিত্বের সাথে কাজ করবে কমিশন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন। ইলিয়াস মাতবরের প্রতিবেদন। আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল নির্বাচন কর্মকর্তা সম্মেলন 2025। সম্মেলনে উপজেলা, জেলা এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা অংশ নেন। কি করলে নির্বাচন আমাদের দৃষ্টিতে আরো বেশি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হবে সেই বিষয়গুলো উপস্থাপন করছিলাম। সম্মেলনে কমিশনের সিনিয়র সচিব জানান, ইসি অতীতের মতো কোনো প্রহসনের আশ্রয় নেবে না। এ সময় সকল কর্মকর্তাদের নিরপেক্ষভাবে আসন্ন নির্বাচন পরিচালনার জন্য আহ্বান জানান তিনি। সুষ্ঠু, সুন্দর, অবাধ, নিরপেক্ষ, গ্রহণমূলক এবং আন্তর্জাতিক মানদণ্ডে একটা উজ্জ্বল অবস্থানে নিয়ে যেতে চাই। এবং এখানে সচিবালয়ে বসে আমরা যারা কাজ করি তাদের যেমন ভূমিকা আছে তার থেকে বেশি ভূমিকা আছে মাঠ পর্যায়ে যারা কাজ করছেন তাদের। নির্বাচন কমিশন পক্ষপাতমূলক নির্বাচনের চাপ দেবে না, বরং পেশাদারিত্বের সাথে কাজ করবে বলে জানান নির্বাচন কমিশনাররা। 100টা কারণকে লিপিবদ্ধ করেন আর এক্সক্লুড করতে থাকেন যে না এটার কারণে হয় নাই জুলাই, এটার কারণে জুলাই হয় নাই, তাহলে দেখবেন ফাইনালি এসে একটা কারণ দাঁড়ায় থাকবে, সেটা হচ্ছে পচা নির্বাচন বা নির্বাচনের নামে প্রহসন। আমরা যদি এখান থেকে বের হতে চাই, এই সমস্যাটাকে যদি চিহ্নিত করতে চাই, তাহলে প্রথম প্রতিজ্ঞা করতে হবে আজকের এই সম্মেলন থেকে আর কখনো আমরা এই ধরনের নির্বাচন করব না, নির্বাচনের অংশ হব না। আমরা আশাবাদী এই বাংলাদেশের নির্বাচন কমিশনের যে সাংগঠনিক কাঠামোটি দাঁড়াবে সেটি বিশ্বের একটি মডেল হিসেবে আসবে। একটি ঐতিহাসিক নির্বাচন জাতিকে উপহার দেওয়া হবে, এ বিষয়ে কমিশনের উপর প্রধান উপদেষ্টার পূর্ণ আস্থা রয়েছে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আমরা কাউকে ফেভার করার জন্য ইনস্ট্রাকশন দেব না, আমরা কারো পক্ষে কাজ করার জন্য ইনস্ট্রাকশন দেব না। আমাদের ইনস্ট্রাকশন হবে সম্পূর্ণ আইনানুগ, বিধি মোতাবেক
আইন মোতাবেক সঠিক কাজটি সঠিকভাবে করার নির্দেশনা আমরা দেব এবং আমরা উইল মেক শিওর যে কাজটা সঠিকভাবে আপনারা করছেন। আমাদের উপরে আস্থা আছে বলেই কিন্তু উনি প্রতিনিয়ত বলে যাচ্ছেন যে আমি একটা ঐতিহাসিক নির্বাচন বাংলাদেশে দেব। সিইসি বলেন আগামী নির্বাচন বিশেষ পরিস্থিতিতে অনুষ্ঠিত হবে, তাই বিশেষভাবে নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভাষণ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা তার ভাষণে ন্যায় বিচার, সংস্কার এবং নতুন করে আন্তর্জাতিক সংহতির আহ্বান জানান। জাতিসংঘের ঐতিহাসিক সাফল্যের প্রশংসা করে বহুপাক্ষিকতা জোরদার করতে সকলের প্রতি আহ্বান জানান তিনি। বাংলাদেশে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে বলেও জানান প্রধান উপদেষ্টা। আরও একটি প্রতিবেদন আতিকুর রহমান তিতাসের। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভাষণ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি ন্যায় বিচার, সংস্কার ও নতুন আন্তর্জাতিক সংহতির আহ্বান জানান। ভাষণে প্রধান উপদেষ্টা জাতিসংঘ সনদের ৮০ বছর পূর্তিতে সাধারণ পরিষদের সভাপতি ও সব সদস্য রাষ্ট্রকে অভিনন্দন জানান। ৮ দশক ধরে জাতিসংঘ অধ্যাপক ইউনূস ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের পরিবর্তনের চিত্র তুলে ধরেন। গণতন্ত্র পুনরুদ্ধার ও সংস্কার অনুপ্রাণিত করতে তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, যা এখন জুলাই ঘোষণার ভিত্তিতে প্রাতিষ্ঠানিক রূপ পাচ্ছে বলেও জানান তিনি। আমরা জুলাই অভ্যুত্থানের ১ বছর পূর্তিতে রাজনৈতিক দলগুলোর সাথে একই মঞ্চে দাঁড়িয়ে সকলে মিলে জুলাই ঘোষণার মাধ্যমে এই সংস্কার কার্যক্রমের প্রতি আমাদের সময়াবদ্ধ অঙ্গীকার ব্যক্ত করি। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি। বাংলাদেশের মানবাধিকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে প্রধান উপদেষ্টা বলেন, দেশটি আন্তর্জাতিক কনভেনশনে যোগ দিয়েছে, জাতিসংঘ মানবাধিকার দপ্তরের সঙ্গে সহযোগিতা বাড়িয়েছে এবং অতীতের অপব্যবহার রোধে পদক্ষেপ নিচ্ছে। এবছর আমরা জাতিসংঘের নির্যাতন বিরোধী কনভেনশনের ঐচ্ছিক প্রটোকলে যোগ দিয়েছে এবং এর বাস্তবায়নে একটি স্বাধীন প্রতিরোধমূলক জাতীয় প্রাতিষ্ঠানিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করছি। স্বৈরতান্ত্রিক ব্যবস্থা হতে মানবাধিকার সুরক্ষাকারী একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার জন্য প্রয়োজনীয় কারিগরি সহায়তা বৃদ্ধির লক্ষ্যে আমরা আমাদের দেশে ৩ বছর মেয়াদে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের একটি মিশন পরিচালনার অনুমোদন দিয়েছি। ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী ৩০ সেপ্টেম্বর রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের সম্মেলনের দিকে সদস্য রাষ্ট্রগুলোর দৃষ্টি আকর্ষণ করেন এবং রোহিঙ্গাদের সহায়তায় আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি তিনি ইসরায়েলি গণহত্যার তীব্র নিন্দা জানিয়ে গাজায় সহিংসতা বন্ধে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এবং দ্বিরাষ্ট্র সমাধানের প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। ৮ বছর পার হয়ে গেল, রোহিঙ্গা সংকটের কোনো সমাধান হলো না। উপরন্তু বাংলাদেশ প্রতিনিয়তই মায়ানমার থেকে আগত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে চলেছে। এই সংকটের সবচেয়ে বড় ভুক্তভোগী রোহিঙ্গারা, আর তাদের পরে বৃহত্তম ভুক্তভোগী হলো বাংলাদেশ। আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই মায়ানমার সরকার এবং রাখাইনের অন্যান্য অংশীদারদের উপর ইতিবাচক পরিবর্তন ও দ্রুত রাজনৈতিক সমাধানের জন্য চাপ প্রয়োগ করতে হবে। মর্মান্তিক চিত্র আমরা দেখেছি গাজায়, শিশুরা না খেয়ে অকাল মৃত্যুবরণ করছে, বেসামরিক জনগোষ্ঠীকে নির্বিচারে হত্যা করছে, হাসপাতাল, স্কুল সহ একটা গোটা জনপদ নিশ্চিহ্ন করে দিচ্ছে। পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মাধ্যমে এই সমস্যার দ্বিরাষ্ট্রীয় ভিত্তিক সমাধান এখনই বাস্তবায়ন করতে হবে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। এদিকে জাতিসংঘের সাধারণ পরিষদের প্রধান উপদেষ্টার ভাষণকে স্বাগত জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভাষণের প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল বলেন, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অত্যন্ত জোরালো ছিল। রাজনৈতিক দলগুলোর মধ্যে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আর কোনো সংশয় নেই। এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের প্রধান উপদেষ্টার ভাষণকে প্রশংসনীয় বলে অভিহিত করেন। যে ঐক্য, এই ঐক্যটাকে প্রকাশ করা, যেটাতে আমি মনে করি ইউনিক আপনার একটা এফোর্ট এবং বাংলাদেশের প্রেক্ষিতে এটা খুবই প্রয়োজন। গত কিছুদিন ধরে তিনি যে কথাগুলো বলে আসছে, এই ব্যাপারে আমাদের অন্তত কোনো সংশয় নেই। আমরা যারা রাজনৈতিক দলগুলো আছি, আমাদের কোনো রকমের সংশয় নেই। উই আর কনভিন্স যে আপনার ২৬-এর আপনার ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। নির্বাচন ফেব্রুয়ারিতে করার ব্যাপারে তো কোনো আপত্তি নেই, কিন্তু তার আগে কিছু বিষয় আছে গুরুত্বপূর্ণ, যেগুলোকে সলভ করা দরকার। আমাদের জুলাই চার্টারেরও ৩ অংশ। এক হচ্ছে ঐকমত্য পোষণ করা, আইনি ভিত্তি দেওয়া, আর তার ভিত্তিতে আগামী নির্বাচন অনুষ্ঠান করা। একটা হয়েছে, আমরা একমত হয়েছি, বাকি 2টা বাকি আছে। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন,
আইন মেনে যথাযথভাবে নিবন্ধনের জন্য আবেদন করলেও নির্বাচন কমিশন শাপলা প্রতীক না দেওয়ার পেছনে কোনো আইনি কারণ দেখাতে পারেনি। কমিশন স্বাধীন প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও চাপের কাছে নত হয়ে এমন সিদ্ধান্ত নিচ্ছে যা আগাম নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে। দুপুরে পঞ্চগড়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। আমরা আমাদের জায়গা থেকে এটা মনে করি যেহেতু তাদের কাছে কোনো আইনগত কারণ নাই, নিশ্চয়ই তারা কোনো না কোনো কিছুর চাপে তাদের জায়গা থেকে এই শাপলা মার্কাটা দিচ্ছে না। এবং এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নির্বাচন কমিশনের মতো একটা স্বাধীন প্রতিষ্ঠান যদি চাপের কাছে একটা মার্কা দেওয়া নিয়ে পরাজিত হয়, তাহলে নির্বাচনে তাদের কাছে স্বচ্ছতা কিংবা তাদের থেকে আমরা যে নিরপেক্ষতা প্রত্যাশা করি, আমরা মনে করি যে সেটা নির্বাচন শুরুর আগে প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। এবারে দুর্গাপূজা প্রসঙ্গ। সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব দুর্গাপূজাকে সামনে রেখে মানিকগঞ্জের সাটুরিয়া ও গাজীপুরের কাপাসিয়ায় চলছে শেষ মুহূর্তের কাজ। আজ দেবীর বোধন, কাল মহাষষ্ঠী। 5 দিনের এই পূজা উৎসব 2রা অক্টোবর বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে। এবছর দেবী দুর্গার আগমন হবে গজে চড়ে এবং দশমীতে তিনি মর্ত্যলোকে ত্যাগ করবেন দোলা বা পালকিতে চড়ে। প্রতিনিধি কাউসার আহমেদ ও ইরফাত হাসানের তথ্য, ছবিতে রিপোর্ট জুবাইর রহমানের। শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে মানিকগঞ্জের সাটুরিয়ায় প্রতিমা তৈরি সহ নানা প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় পার করছেন কারিগর ও আয়োজকরা। মন্দিরে কারিগররা ফুটিয়ে তুলছেন দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক ও অনুসরের প্রতিমা। আগামীকাল মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজা। 5 দিনব্যাপী এই মহোৎসব শেষ হবে 2রা অক্টোবর বিজয়া দশমীতে। সার্বিক পরিস্থিতি নিয়ে খুশি সনাতন ধর্মাবলম্বীরা। আমাদের প্রতিমা গজে আসবেন এবং দুলায় চলে যাবেন। আমাদের প্রতিমার কাজ এখন শেষ পর্যায়ে চলছে, কাজ এগিয়ে চলেছে। শাসন আমাদেরকে সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। দুর্গাপূজা খুব সুন্দর এবং সুষ্ঠু পরিবেশে আমি দেখে আসতেছি। খুবই সুন্দর একটা পরিবেশ আমরা উপভোগ করে থাকি। এবছর আয়োজনে কোনো কমতি নেই। অন্যদিকে সুষ্ঠুভাবে পূজা উদযাপনের লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সতর্কমূলক অবস্থানে রয়েছে। শারদীয় দুর্গাপূজা 2025 উপলক্ষে যে আমাদের পূজা এলাকাগুলো বাড়তি নিরাপত্তার জন্য আমাদের এলাকায় টহল একটা গাড়ি থাকবে এবং যারা সার্বক্ষণিক বিভিন্ন এলাকায় পরিদর্শন করবে। এদিকে দুর্গাপূজা উপলক্ষে গাজীপুরের কাপাসিয়ায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। উপজেলার 71টি মণ্ডপে প্রতিমা নির্মাণ থেকে সাজসজ্জা ও আনুষ্ঠানিকতার সবকিছুই এখন শেষ পর্যায়ে। নিরাপত্তা নিশ্চিতে নেওয়া হয়েছে উন্নত মানের আধুনিক ব্যবস্থা। ইতোমধ্যে মণ্ডপগুলোতে মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী সদস্য। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ, আনসার বিডিপি, আর্মি এবং আমরা সবাই মিলে চেষ্টা করছি যাতে এবারে শারদীয় দুর্গাপূজাটা সবচেয়ে সুন্দর হয়। প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা এবং স্থানীয়দের সহযোগিতায় এবারের পূজা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলে আশাবাদী পূজা উদযাপন কমিটির সদস্যরা। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি নিয়ে যেতে চাই ঢাকেশ্বরী মন্দিরে, যেখানে অবস্থান করছেন সহকর্মী আফজাল হোসেন। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আফজাল, শুরু হচ্ছে দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা। তো জাতীয় মন্দিরে দেবী বোধনের কেমন পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন আপনি? মেহেদি, আসলে দুর্গাপূজার যে মূল আনুষ্ঠানিকতা সেটা মূলত শুরু হবে আগামীকাল সকাল 9:30 থেকে। আজকে যে আয়োজন, এটাকে ওনারা বলছেন বোধন। বোধন সনাতন শাস্ত্র মতে বোধন বলতে বোঝায় জাগরণ বা আমন্ত্রণ, অর্থাৎ মর্তে দেবী দুর্গাকে আসার আমন্ত্রণ জানানোর যে আচার রীতি, সেটা মূলত আজকে এখানে চলমান রয়েছে। আর মূল আনুষ্ঠানিকতা হবে আগামীকালকে সকাল থেকে। তো এখানে আজকে যারা সনাতন ধর্মাবলম্বীরা এসেছেন তারা অত্যন্ত উৎসবের সাথে তাদের যে আচার অনুষ্ঠান সেগুলো পালন করছেন। তাদের উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে, ধর্মীয় সম্প্রীতির কথা বলছেন, বার্তা দিচ্ছেন। এখানে আমার সাথে একজন যুক্ত আছেন যিনি এখানকার পুরোহিত এবং তিনি বিভিন্ন পরামর্শ দিয়েছেন। আজকে একটু জানতে চাইবো আজকের যেই মূল আচার অনুষ্ঠান এটা সম্পর্কে কিছু বলবেন। আজকে এখন যে পূজাটা হলো সেটা হলো বোধন পূজা। বোধন শব্দটার অর্থ হলো বোধে আনয়ন, অর্থাৎ মা এখন নিদ্রিতা রয়েছেন, এতক্ষণ ছিলেন। এই নিদ্রিতা, আমি একটু পুরা কাহিনী কথা বলে আছি। যখন স্বর্গরাজ্য দখল করলো
মহিষাসুরের লোকেরা বা মহিষাসুর, তখন তিনি মর্তে মানুষের মতন দেবতারা ঘুরে বেড়াতে লাগলেন। এর পরিত্রাণের উপায় কি, এই বিষয়ে ব্রহ্মা বিষ্ণু শিবের কাছে গেলেন। তারা বলে দিলেন যে এর উপায় একমাত্র মা। মা তোমাকে রক্ষা করতে পারবে এবং তোমাদের এই বিপদ থেকে মুক্ত করতে পারবে। তখন তারা মাকে খুঁজতে খুঁজতে এই পৃথিবীতে এসে বিল্ল গাছের ডালে দেখেন ছোট্ট একটি মেয়ে হয়ে একটা ডুরের শাড়ি পরে ঘুমিয়ে আছেন। তখন তারা বুঝলেন ইনি মা, ইনি আমাদের মুক্তি দিতে পারেন, এবং সে কারণে তিনি তাকে স্তব স্তুতি করে জাগ্রত করলেন। এই জাগ্রত করাটা হলো বোধন। বোধন মানে আমার বোধ শক্তিতে মাকে ভিতরে ঢুকানো, আনয়ন করা, এ হলো বোধন। আর একটু জানতে চাইবো, এবারের দুর্গাপূজায় আপনাদের বিশেষ প্রার্থনাটা কি চাচ্ছেন দেশের জন্য? আমাদের বিশেষ প্রার্থনা হলো, এটা সবসময় সর্বদিনেই থাকে, যে পৃথিবীর সমস্ত মানুষের কল্যাণের জন্য তুমি এসো এবং তুমি সকলের কল্যাণ করো। যাদের অকল্যাণ রয়েছে, ভাগ্যে বিড়ম্বনা রয়েছে, সেই ভাগ্যটাকে পরিবর্তন করে তুমি তাদের কল্যাণ দিয়ে দাও। সকলের জন্য আমাদের এই প্রার্থনা। জি, যেমনটি শুনছিলেন, এবারে ওনারা স্বাভাবিকভাবে সবাই যেন সহাবস্থানে থাকতে পারে, সবাই একসাথে থাকতে পারে, যে যার ধর্ম পালন করতে পারে, সেই প্রত্যাশাই করছেন। এছাড়া আয়োজকদের সাথে কথা বলেছি, তারা বলেছেন তারা এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখেন যে বাংলাদেশে ধর্মীয় আচার অনুষ্ঠানের জন্য পুলিশি পাহারার দরকার হবে না, সবাই যার যার ধর্ম নিজের স্বাধীন মতো ইচ্ছা মতো পালন করতে পারবে, এমন একটি বাংলাদেশের প্রত্যাশা আসলে এখানে সবাই করছেন। এই ছিল মেহেদী আমার কাছে সবশেষ। আফজাল, আপনাকে ধন্যবাদ, যিনি জানাচ্ছিলেন ঢাকেশ্বরী মন্দিরের দেবী বোধনের সর্বশেষ পরিস্থিতি। সফররত ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে নির্বাচন পর্যবেক্ষণ, ফলো-আপ বিশেষজ্ঞ রিকার্ডো চিয়ারেলি, মেটে বাকেন, ম্যানুয়েল ওয়ালি এবং ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশন টু বাংলাদেশের ডেপুটি হেড অব ডেলিগেশন বাইবা জারিনা অংশ নেন। অন্যদিকে বিএনপির প্রতিনিধি দলে ছিলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমদ, চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ ও সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ। বৈঠকে দেশের নির্বাচন পরিস্থিতি, নির্বাচন পর্যবেক্ষণ কার্যক্রমের ফলো-আপ এবং ভবিষ্যৎ রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা হয়। খাগড়াছড়িতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা, পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাকে কেন্দ্র করে 144 ধারা জারি করেছে জেলা প্রশাসন। আজ বেলা 2টায় জেলার সদর উপজেলা পৌরসভা এলাকায় আদেশ দেওয়া হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত 144 ধারা বলবৎ থাকবে। খাগড়াছড়ি জেলা ম্যাজিস্ট্রেট এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকারের সই করা এক আদেশে এই তথ্য জানানো হয়। এর আগে এক পাহাড়ি কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে জুম ছাত্র জনতার ব্যানারে আজ দিনব্যাপী অবরোধ কর্মসূচি পালিত হচ্ছিল। এতে খাগড়াছড়ির সঙ্গে সড়ক পথে সব ধরনের যোগাযোগ বন্ধ রয়েছে।